আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের ধারাবাহিক লেকচারের দ্বিতীয় লেকচারে আমরা আজকে আলোচনা করব হচ্ছে অনুক্রমের প্রকারভেদ। আরো বিস্তারিত অনেক কিছু জানবো এই লেকচারে, ঠিক আছে? তো শুরু করি হচ্ছে তোমাদের অনুক্রমের প্রকারভেদ দিয়ে। অনুক্রম বা সিকোয়েন্স হচ্ছে মূলত দুই ধরনের, সসীম এবং অসীম। তো সসীমের ভেতরে দুই ধরনের, সমান্তর এবং গুণোত্তর। অসীমের ভেতরে সমান্তর এবং গুণোত্তর। এই দুই মানে মূলত দুই টাইপের, চারটা টাইপ আমরা ইনশাল্লাহ শিখব। তো প্রথমে আসি হচ্ছে সসীম অনুক্রম সম্পর্কে। সসীম মানে যে অনুক্রমটা তোমরা গুণে শেষ করতে পারবা সেটা হচ্ছে সসীম অনুক্রম। যেমন 1, 4, 9 এরকম করে 100 পর্যন্ত তোমরা গুণে শেষ করতে পারবা, কয়েকটা থাকতে পারে, ঠিক আছে? 7, 12, 17 এরকম করে 502 পর্যন্ত তোমরা কয়েকটা গুণে শেষ করতে পারবা। মাইনাস, সরি, এখানে হাফ, 1/5, 1/4, 1/10 এরকম করে 1/10,001 এগুলা সবগুলা গুণে শেষ করা যাবে। আবার দেখো, রবিবার, সোমবার, মঙ্গলবার, শনিবার এগুলাও কিন্তু তুমি চাইলে গুণে শেষ করতে পারবা, সপ্তাহে 7 দিন, ঠিক আছে? অসীম অনুক্রম জিনিসটা হচ্ছে এরকম যে এটা গুণে কখনো শেষ করা যায় না। এই যে তিনটা ডট ডট দ্বারা বোঝা যাচ্ছে যে এইটা কখনো গুণে শেষ করা সম্ভব নয়। এই সিরিজটা চলমান, চলতেই থাকবে। এখানেও দেখো, তিনটা ডট দ্বারা বোঝানো হয়েছে এটা চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না। এইখানে আমরা এই চিহ্নগুলো দ্বারা বুঝতে পারতেছি যে এই সিরিজগুলো চলমান, এটা কখনো থামবে না, ঠিক আছে? এটাই হচ্ছে অসীম অনুক্রম। এবার এখানে দেখো, অনুক্রমের পরের পদগুলো নির্ণয় করতে বলা হয়েছে। অনুক্রমের পরের পদগুলো নির্ণয় করব কিভাবে? তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম পদ হচ্ছে -1, পরের পদ 2, তারপরের পদ হচ্ছে 5, তারপরের পদ 8। এখানে দেখো একটা 3 যোগ করলে কিন্তু হয়ে যায়। -1 এর সাথে তোমরা 3 যোগ করো, 2 পাবা। 2 এর সাথে 3 যোগ করলে 5 পাবা। 5 এর সাথে 3 যোগ করলে 8 পাবা। এর পরবর্তীতে তাহলে কি হবে? এর পরবর্তীতে হবে, এইটা হবে তোমাদের কত হয়? 8 এর সাথে 3 যোগ করলে 11 হবে, ঠিক আছে? 8 এর সাথে 3 যোগ করলে 11 হবে। এরপরে আবার আসো হচ্ছে এখানে তোমরা 11 এর সাথে 3 যোগ করলে কত হবে? 11 এর সাথে 3 যোগ করলে 14 হবে। কেমন? 14 এর সাথে 3 যোগ করলে কত হবে? 17 হবে। তো এই মূলত হচ্ছে তোমাদের এই সিরিজের ব্যাপারটা, এরকম ভাবে চলতে থাকবে সিরিজটা। এরপরে আসো এইটাতে 2 নাম্বারটাতে বলা আছে 3.4, 4.5, 5.6। দেখো সবগুলাতে 1.1 যোগ করা হয়েছে। 3.4 এর সাথে 1.1 যোগ করলে তোমাদের উত্তরটা হবে 4.5। 4.5 এর সাথে 1.1 যোগ করলে 5.6। তাহলে এর পরেরটা তাহলে কি হবে? এর পরেরটা হবে হচ্ছে কত হবে? হ্যাঁ, এর পরেরটা হবে হচ্ছে 6.7। 6.7 কেমন? 6.7। এর এর পরেরটা কত হবে একটু চিন্তা করো। এর পরেরটা হবে হচ্ছে 7.8। কেমন? এর পরেরটা কত হবে? 8.9। তো এইভাবে মূলত চলতে থাকবে বিষয়টা, কেমন? আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে চলো হচ্ছে আমরা নিচের দিকে যাই। সমান্তর অনুক্রম বা অ্যারিথমেটিক সিকোয়েন্স কি জিনিস এটা একটু আমাদেরকে বুঝতে হবে। কয়েকটা ঘটনা আগে দেখি। ঘটনা নাম্বার 1, প্রথমে বলছে খাতার উপরে ম্যাচার কাঠি বসিয়ে নিচের মতো করে প্যাটার্ন তৈরি করতে বলছে। ম্যাচার কাঠি বসিয়ে, দেখো প্রথম প্যাটার্নে কয়টা কাঠি আছে? প্রথম প্যাটার্নে আছে 3টা কাঠি, ঠিক আছে? 1, 2, 3। তারপরে প্যাটার্নে আছে 1, 2, 3, 4, 5, 5টা কাঠি। তারপরের প্যাটার্নে 7টা কাঠি। তারপরের প্যাটার্নে 9টা কাঠি। এইভাবে চলতে থাকবে। তারপরের প্যাটার্নে হবে 11। তারপরের প্যাটার্নে কত হবে? 11-র পরে 13। এরকম ভাবে চলতে থাকবে, কাঠির সংখ্যা বাড়তে থাকবে, 2, 2 করে বাড়তে থাকবে। তো এখানে প্রতিটি চিত্রের জন্য কয়টি করে কাঠির প্রয়োজন? সংখ্যাগুলো ক্রমানুসারে পাশাপাশি লেখো। এখন আমি যদি লিখতে যাই তাহলে প্রথমটাতে লাগছে কয়টা? 3টা। প্রথমটাতে লাগছে 3টা। এর পরেরটাতে লাগছে কয়টা? 5টা। এর পরেরটাতে লাগছে 7টা। এরকম ভাবে চলতে থাকবে, তাই না? তারপরেরটাতে কয়টা লাগবে? তারপরেরটা থাকবে 9টা।
এইভাবে চলতে থাকবে। এখন দেখো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করে পাশের ঘরে লেখো। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, এখান থেকে 3 থেকে 5-এর পার্থক্য হচ্ছে 2। কেমন? 2। এরপরে তুমি যদি একটা কমা ইউজ করো, 2 কমা, এরপরে আবার পার্থক্য কত? 2। মানে এই 2 এর বাইরে কিন্তু কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? সব সময় 2 2 করে আমাদের পার্থক্য ক্রিয়েট হইতেছে। ওকে, এইভাবে চলতে থাকবে আর কি বিষয়টা। কেমন? এরপরে আসো, সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য পেয়েছো কি? পাশের ঘরে তোমার মন্তব্য লেখো। সংখ্যাগুলোর মধ্যে সাধারণ পার্থক্য যদি বলি যে সংখ্যা গুলোর মধ্যে সাধারণ পার্থক্য, সরি আমাদের বলছে সাধারণ বৈশিষ্ট্য। সংখ্যাগুলোর মধ্যে সাধারণ বৈশিষ্ট্য আবার একটু লিখি বৈশিষ্ট্য, জিনিসটা বৈশিষ্ট্য। হ্যাঁ, সংখ্যাগুলোর মধ্যে সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা কি লেখা যায়? সংখ্যাগুলোর মধ্যে সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এদের পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 2। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 2, এটাই কিন্তু পাইছি, আর কিছু পাইনি, ঠিক আছে? তো এটাই আমরা লিখে দিলাম। কেমন? ওকে, চলো এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। ধরো পড়াশোনা শেষ করে তুমি আরেকটা ঘটনা 2-এ চলে গেলাম। ধরো পড়াশোনা শেষ করে তুমি চাকরিতে যোগদান করলে তোমার প্রারম্ভিক মাসিক বেতন 25,000 টাকা, বার্ষিক প্রবৃদ্ধি 500 টাকা। তাহলে প্রথম বছর যদি 25,000 করে বেতন পাও প্রতি মাসে, তারপরের বছর পাবে কত করে? দ্বিতীয় বছর পাবে 25,500 করে, ঠিক আছে? 25,500 করে। এর তারপরের বছর কত পাবে? তারপরের বছর পাবে 26,000। এরকম করে 500 টাকা প্রতি বছরে বাড়বে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখা যায় প্রতি বছর তোমার বেতন 500 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, তো এইখানে আচ্ছা, এই দুইটি ঘটনা বা উদাহরণের মধ্যে কোনো বৈশিষ্ট্য কি লক্ষ্য করেছো? বৈশিষ্ট্য একটাই, পার্থক্য 500 টাকা করে। এক বছর থেকে আরেক বছরের পার্থক্য 500 টাকা, প্রতি মাসের বেতনের পার্থক্য। এবার আসো, নিচের অনুক্রমগুলো পর্যবেক্ষণ করো। প্রতিটি অনুক্রমের পদগুলোর মধ্যাকার বৈশিষ্ট্য লেখো। এখন এই এইগুলা দেখলাম এবং এগুলোর বৈশিষ্ট্য লিখতে বলছে। হ্যাঁ, প্রতিটি অনুক্রম। তো এখানে বৈশিষ্ট্য যদি বলতে চাই যে 4 7, 4-এর সাথে 3 যোগ করলে কত হয়? 7 হয়। 7-এর সাথে 3 যোগ করলে 10 হয়। 10-এর সাথে 3 যোগ করলে 13 হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, বৈশিষ্ট্য যেটা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত করে হয়েছে? 3, ঠিক আছে? পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 3, এটাই আমরা পাইছি। সো একই কাজটা এখানে যদি আমরা করতে চাই, তাহলে কি কত হবে আমরা একটু দেখি। এখানের ব্যাপারটা হচ্ছে, এখানে 2 -2 -6 -10, দেখেন যে এখানে পার্থক্য হচ্ছে 4 করে। হ্যাঁ, 4 করে পার্থক্য, মানে এখানে পার্থক্য হচ্ছে কত করে? 4 করে। তো
এখানে কিন্তু পার্থক্য শুধু 4 না, পার্থক্য কিন্তু -4 করে। হ্যাঁ, এইটার সাথে 2 এর সাথে -2 এর সাথে -4 যোগ করলে -6 হবে, -6 এর সাথে -4 যোগ করলে -10 হবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত হবে? এটা হবে -4 বা -4। ঠিক আছে, আশা করি বুঝছেন। তো এই আর কি গেল। এরপরে আমরা যদি বলি যে এই নিচেরটাতে কত আছে, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এখানে দেখা যাচ্ছে হাফ করে, হাফ করে। ঠিক আছে, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হাফ করে, কেমন? তো এগুলো একটু দেখবেন, অ্যারিথমেটিক সিকোয়েন্স কাকে বলে এখানে সংজ্ঞা পড়লে বুঝতে পাবেন। এখন এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে অ্যারিথমেটিক সিকোয়েন্স বা সমান্তর অনুক্রমের ক্ষেত্রে সমান্তর অনুক্রমের ব্যাপারটা হচ্ছে এরকম: প্রথম পদ যদি এ হয়, তারপরের পদ হচ্ছে এ প্লাস ডি, তারপরের পদ হবে এ প্লাস 2d, তারপরের পদ হবে এ প্লাস 3d। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের পার্থক্য যত করে বাড়ে, এইখানে আমি যদি একটা উদাহরণের মাধ্যমে আপনাকে বুঝাইতে চাই, দেখেন প্রথম পদ 4, তারপরের পদ হচ্ছে 4 যোগ 3 সমান সমান 7, তারপরের পদ হচ্ছে 4 যোগ 2 গুণন 3। ঠিক আছে, 4 যোগ 2 গুণন 3, দেখেন 3 দুগুণ 6, 6। হ্যাঁ, তারপরের পদ হচ্ছে 3 দুগুণ 6, 3 দ্বিগুণে 6 যোগ 4 সমান সমান 10। এর পরের পদটা কত হবে? এর পরের পদটা যদি হিসাব করেন 4 যোগ 2 গুণন 4, 4 দ্বিগুণে 8, 8 আর 4 যোগ করলে কত হয়? 8 4, একটু মনে হয় একটু মিস্টেক হয়ে গেছে নাকি? ও সরি, এটা এটা 4 হবে না, এটা মূলত 3 হবে, যেটা ভুল হয়ে গেছে আর কি। এটা হবে 3d, 3d মানে হচ্ছে 3 গুণন 3। তাহলে 3 3 9, আর 4 যোগ করলে হচ্ছে 13। মানে দেখেন প্রথমবার ডি যোগ করলে তারপরের বার হচ্ছে 2d যোগ করতে হইতেছে, তারপরের বার 3d যোগ করতে হইতেছে। তার মানে প্রথম পদের সাথে অলওয়েজ ডাবল ডাবল করে বাড়তেছে। এখানে ডি হইলে তারপরটাতে 2d, তারপরটাতে 3d, তারপরটাতে 4d, এরকম যোগ হইতে থাকবে। এটাই মূলত হচ্ছে সাধারণ সমান্তর অনুক্রমের বৈশিষ্ট্য, সমান্তর অনুক্রমের বৈশিষ্ট্য, কেমন? ওকে, সমান্তর অনুক্রমের বৈশিষ্ট্য আমরা জানলাম। এখন এইখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের সাধারণ পার্থক্য বা সাধারণ অন্তর ডি। প্রথম পদ হচ্ছে আমাদের এ, এবং আমাদের সাধারণ অন্তর হচ্ছে ডি। সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর জিনিসটা আপনাদেরকে একটু বুঝতে হবে। সাধারণ অন্তর মানে হচ্ছে মানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য। সাধারণ অন্তর বলতে বোঝায় পাশাপাশি দুইটি পদের পার্থক্য। তার মানে দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি, দেখেন কত হয়? এ প্লাস ডি বিয়োগ ডি সমান সমান হচ্ছে ডি। এই এ কাটা গেছে, থাকে উত্তর ডি। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে পার্থক্য। দ্বিতীয় ক্ষেত্রে পার্থক্যটা দেখেন, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান সমান, তৃতীয় পদ হচ্ছে এ প্লাস 2d, দ্বিতীয় পদ হচ্ছে বিয়োগ ব্রাকেট করে এ প্লাস ডি। এখন এই মাইনাস চিহ্নের কারণে ব্রাকেট উঠায় দিলে আমাদের পরিবর্তনটা হচ্ছে মাইনাস এ মাইনাস ডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ প্লাস 2d মাইনাস এ মাইনাস ডি। তাহলে এখান থেকে এটা বাদ দিলাম, 2d থেকে ডি বাদ দিলে থাকে ডি। তো চতুর্থ বিয়োগ তৃতীয়র ক্ষেত্রে ব্যাপারটা সেম হবে। আমাদের সাধারণ পার্থক্য ডি। দেখেন সব ক্ষেত্রে পার্থক্য বের হচ্ছে কত, বা অন্তর বের হচ্ছে আমাদের ডি। এটাকে মূলত বলা হয়ে থাকে আমাদের সাধারণ অন্তর বা সাধারণ পার্থক্য। ঠিক আছে, তাহলে প্রথম পদ এ হইলে সাধারণ অন্তর হবে ডি, প্রথম পদ এ হইলে সাধারণ অন্তর ডি। তো সেক্ষেত্রে একটা সূত্র আপনাদেরকে মুখস্থ করতে হবে, এটা হচ্ছে সাধারণ পদের সূত্র। সাধারণ পদ a n ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। a
প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা মুখস্থ করবেন। এর প্রয়োগটা আমি বোঝানোর চেষ্টা করব। এটা দ্বারা বোঝাচ্ছে যে এন তম পদের মান হবে এ প্লাস এন বিয়োগ ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, ম্যাথ করলে আমরা একটু বুঝতে পারবো। আমরা একটা ম্যাথের মাধ্যমে করতে চাই একটা উদাহরণ দিয়ে। ধরেন এইটার ক্ষেত্রেই যদি আমরা বলি, এইটার ক্ষেত্রেই, হ্যাঁ আচ্ছা, এইটার ক্ষেত্রে যদি আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটা প্রয়োগ করি, যেটা কিনা এন তম পদের মান, ঠিক আছে। আচ্ছা ধরেন এটা কততম পদ, এটা হচ্ছে আমার 10 নম্বর পদ, সরি 3 নম্বর পদ। এই সিরিজের 3 নম্বর পদ হচ্ছে 10। তো এখানে এন এর মান হবে 3। এন এর মান যদি 3 দেন তাহলে এই মানটা কত হয়? প্রথম পদ এ ইজ ইকুয়াল টু 4, এ হচ্ছে প্রথম পদ 4 যোগ এন মানে বলছি আমরা 3 নাম্বার পদ বের করব। এন মানে 3 নাম্বার পদ বের করতে চাইছি, তাহলে এখানে 3 দিয়ে দিলাম, বিয়োগ 1 দিয়ে দিলাম, হ্যাঁ বিয়োগ 1 দিলাম ইন্টু ডি। ডি মানে পার্থক্য, সাধারণ অন্তর। 4 থেকে 7 পার্থক্য হচ্ছে 3, 7 থেকে 10 পার্থক্য হচ্ছে 3, তার মানে 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। ডি এর মান এখানে 3। তাহলে এখানে ক্যালকুলেশন করেন 4, এই 3 বিয়োগ 1 মানে 2, 2 গুণন 3, তাহলে এখানে হচ্ছে 4 যোগ 6 সমান সমান 10। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস পাইলাম যে সাধারণ এটা হচ্ছে আমাদের এন-তম পদের সূত্র। এন-তম পদের সূত্র, এখানে এন এর মান বসিয়ে প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান বসিয়ে আমরা যে কোনো নাম্বারের পদ বের করতে পারবো, হ্যাঁ। ওকে, এটা মোটামুটি আমরা শিখলাম। এখন একটা দলগত কাজ আছে, এই কাজটা আমরা করব, কেমন? দলগত কাজটা কি দেখেন, দলগত কাজ হচ্ছে যে অনুক্রমগুলো কোনটি সমান্তর এবং কোনটি সমান্তর নয় তা দলের সকলে আলোচনা করে বের করো। কোনটি সমান্তর কোনটি সমান্তর নয়, যেটা সমান্তর সেখানে টিক দিতে বলছে, অন্যথায় ক্রোশ চিহ্ন দিতে বলছে। আমরা একটু দেখি। দেখেন এইখানে প্রথম অনুক্রম দেওয়া আছে -4 3 10। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 7 করে। -4 এর সাথে 7 যোগ দিলে 3 পাবেন, 3 এর সাথে 7 যোগ দিলে 10, 10 এর সাথে 7 যোগ দিলে 17। তার মানে প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য 7 করে। এই জন্য আমরা এখানে দিয়ে দিলাম এটা সমান্তর। সমান্তর হলে সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর হচ্ছে এখানে 7। যৌক্তিক ব্যাখ্যা যদি বলতে চাই, যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান, প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান। ঠিক আছে, এটাই লিখে দিবেন, প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান 7, কেমন? ওকে, এটা হচ্ছে আমাদের যুক্তি। এরপরে যদি আমরা বলি যে 1 4 9 16, এখানে দেখেন পার্থক্যটা একটু ভেরি করছে। 1 এর থেকে 4 এর পার্থক্য হচ্ছে 3, 4 এর থেকে 9 এর পার্থক্য হচ্ছে 5, আর 9 থেকে 17 এর পার্থক্য হচ্ছে 7। সো এটা সমান্তর নয়। যৌক্তিক ব্যাখ্যা যদি দিতে চাই, এখানে লিখতে হবে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান নয়, প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান নয়, এটা লিখে দিবেন। এরপরে হচ্ছে এইটার প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 1/3, 1/3, হ্যাঁ হিসাব করে দেখবেন 1/3। এটার সাথে 1/3 যোগ করলে এটা পাবেন, এটার সাথে 1/3 যোগ করলে এটা পাবেন, এটা কিন্তু সমান্তর। তাহলে এখানে যৌক্তিক ব্যাখ্যা লিখবেন যে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান। এরপরে শেষেরটাতে দেখেন এইটা কি, এইটা কি, অবশ্যই এটা হচ্ছে আমাদের সমান্তর, কেননা প্রতি ক্ষেত্রে পার্থক্য 2 -2, প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে -2, প্রতি ক্ষেত্রে পার্থক্য -2। এখানেও সেম লিখবেন, যেহেতু পার্থক্য প্রতি ক্ষেত্রে সমান সেহেতু এটা সমান্তর দ্বারা, হ্যাঁ সমান্তর অনুক্রম। তো এই গেল আমাদের মোটামুটি অনুক্রম সম্পর্কে একটা ব্রিফ। এরপর আসেন সমান্তর অনুক্রমের সাধারণ পদ বা n তম পদ নির্ণয় করতে বলছে। n তম পদ নির্ণয় করতে
পদ নির্ণয় করো, নিচের অনুক্রমগুলো সাধারণ অন্তর এবং পরের 3টি পদ নির্ণয় করো, তোমাদের জন্য একটি করে দেওয়া আছে। আমাদের বলছে সাধারণ অন্তর এবং পরের 3টি পদ নির্ণয় করতে বলছে। এইখানে দেখেন, খেয়াল করেন, এখানে কিন্তু হচ্ছে আমাদের সাধারণ অন্তর কত, 4 থেকে 10 যোগ করলে 14, 10 যোগ করলে 24, তার মানে সাধারণ অন্তর আমরা এইভাবে লিখব 14 বিয়োগ 4 সমান সমান 24 বিয়োগ 14 সমান সমান 10, এরকম করে লিখব। এর পরেরটা তাহলে কত হবে, 4-এর পরে 14, 24, এটা হবে 44, এর পরেরটা হবে 54, এর পরেরটা হবে 64। হ্যাঁ, এরপরে দেখেন এটা করে দেওয়া আছে, তারপরে আমাদের এখানে 3টা পূরণ করতে বলছে। এইখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2, তার মানে এইখানে 2-এর পরে 4 হবে, 4-এর পরে 6 হবে, 6-এর পরে 8 হবে। ঠিক আছে, এখানে দেখেন প্রতি ক্ষেত্রে পার্থক্য কত করে বাড়তেছে, একটু খেয়াল করবেন। প্রতি ক্ষেত্রে কিন্তু পার্থক্য বাড়তেছে আমাদের 1.4 করে, 1/4 করে। হ্যাঁ, কিভাবে 1/4, এই যে 2 বিয়োগ 1/4 এটা করবেন, 2 ডিভাইড বাই 4 বিয়োগ 1/4 সমান সমান, এটাকে ক্যালকুলেশন করে দেখবেন যে 1/4 বের হবে। হ্যাঁ, তাহলে সাধারণ পার্থক্য হচ্ছে 1/4। এখন যোগ করতে থাকেন, এখন কি করবেন, যোগ করেন, যোগ করলে কত হবে, এটা হবে 5/4, এটা হবে 6/4, এটা হবে 7/4, তারপর এটা হবে 7/4, এরপরে যদি হয় তাহলে তারপরটা হবে 2। তো এইভাবে আগাইতে থাকবে, কেমন? ওকে, মোটামুটি এই কাজটা আমাদের হয়ে গেছে। এবার দেখেন, তোমরা পরবর্তী 3টি পদ খুব সহজে বের করতে পারলে, কিন্তু তোমাকে যদি 120তম পদ বা 350তম পদ নির্ণয় করতে বলে, তুমি কিভাবে নির্ণয় করবে ভেবে দেখো, তা সহজ কিনা। আচ্ছা, 120তম এবং আমাদের কি বলছে, 300তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। 120তম পদের ক্ষেত্রে আমরা একটু আগে একটা সূত্র শিখছিলাম, সূত্রটা হচ্ছে এই যে এটা, an = a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্র ব্যবহার করতে হবে, এই সূত্রটা ব্যবহার করতে হবে কোনটা, a প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা, এখানে এ কি, এ হচ্ছে প্রথম পদ, ধরেন আমি একটা করাই দেবো, বাকি 2টা আপনারা করবেন। এটা হচ্ছে 4 নাম্বার। হ্যাঁ, প্রথম পদ হচ্ছে 4 যোগ n এর মান বলছে আমাকে 120তম, তাহলে 120 বিয়োগ 1, এবং আমাদের পার্থক্য কত দেখেন তো, সাধারণ অন্তর হচ্ছে আমাদের 10 গুণন 10 দেন। হ্যাঁ, গুণন 10। এখন এইটাকে ক্যালকুলেশন করলে হয় 4 যোগ এটা 119 গুণন 119 গুণন 10, 119 গুণন 10 মানে হচ্ছে আমাদের এটা, 119 গুণন 10 মানে 10-এর 119-এর পর একটা শূন্য দিলে হয়ে যাচ্ছে। তো এখন আমাদের উত্তরটা হবে হচ্ছে 1194। দেখেন কত সুন্দর করে বের করে ফেললাম যে 120তম পদ কত হবে। প্রথমটার 120তম পদ হবে হচ্ছে 1194, তাহলে 350তম পদ বের করা কোনো ব্যাপারই না, আমাদের এই সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারবো। তো 1, 2, 3 এই তিনটার তোমাদেরকে 120তম এবং 350তম পদ বের করার HW থাকলে এটা করে ফেলবা, কেমন?